হিন্দু মাইথোলজিতে যখন পুরো পৃথিবীতেই পাপের অন্ধকারে পূর্ণ হয়ে যাবে তখন জন্ম নেবে ভগবান কৃষ্ণের দশম অবতার, যার নাম কালকি। হিন্দু মাইথোলজির এই রেফারেন্স থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে একটি সায়েন্স ফিকশন মুভি যার নাম কালকি 2898 AD। আপনারা এই মুভি সম্পর্কে অলরেডি অনেক কিছু জানেন, তাই আর দেরি না করে আমরা সরাসরি মুভির গল্পে চলে যাই। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গল্পের শুরুতেই আমাদের মহাভারতের যুদ্ধের ভয়াবহতা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ দিয়ে যুদ্ধের সমাপ্তি দেখানো হয়, যেখানে চারিদিকে শুধু মৃতদেহই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর তার মাঝে আমরা অশ্বত্থামাকে দেখতে পাই যে একটি ব্রহ্মাস্ত্র ছুড়ে দেয়, যা গিয়ে অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে বেড়ে ওঠা সন্তানের উপর গিয়ে লাগে। এখানে ভগবান কৃষ্ণ অশ্বত্থামার এই কর্মে অত্যন্ত রেগে যান এবং সে অশ্বত্থামাকে অভিশাপ দেয় যে তার কখনো মৃত্যু হবে না, তার শরীর পচতে থাকবে যা পোকামাকড়ে খেয়ে যাবে, আর সে মৃত্যুর জন্য ছটফট করবে। অশ্বত্থামা বলে যে এই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? তখন কৃষ্ণ বলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু তুমি আমাকে একদিন বাঁচাবে। যখন পুরো পৃথিবী পাপে ভরে যাবে তখন আমার নতুন অবতারের জন্ম হবে। যখন বাতাসে বিষ ছড়াবে আর গঙ্গা পুরো শুকিয়ে যাবে আর তোমার মাথার এই মণি নিজে থেকেই তোমাকে খুঁজে জ্বলে উঠবে, তখন বুঝে যাবে যে সময় এসে গেছে। এই বলে সে অশ্বত্থামার মাথা থেকে তার এই মণিটি তুলে নেয়। এরপর এখান থেকে আমাদের 6000 বছর পরের ভবিষ্যতের সময় দেখানো হয়। এখন আমরা এমন একটি পৃথিবী দেখতে পাই যেখানে মানুষ অ্যাডভান্স হতে হতে সবকিছুই ধ্বংস করে ফেলেছে আর পুরো পৃথিবী শুকিয়ে গেছে। এখন পৃথিবীর প্রথম ও শেষ শহর কাশী ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাই পৃথিবীতে অন্যত্রে জীবিত থাকা সকল মানুষজনই এই কাশীতে চলে আসছিল, আর তাদের উপর রাজত্ব করছে সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ কালীর লোকজন। এখানে কালী হচ্ছে সেই যে পৃথিবীতে পাপ ছড়াবে আর তার সাথেই কালকি লড়বে। এখানে কালী একটি মেগা ফাউন্ডেশন তৈরি করেছে যাকে বলা হয় কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ভিতরে অনেক ধনী মানুষ বাস করে, তারা এখানে সকল সুযোগ সুবিধা পায়, আর তারা কমপ্লেক্সের বাইরের মানুষদের উপর শোষণ করে আর তাদেরকে গোলাম বানিয়ে তাদের কাজ করায়। আর এদের উপর রুল করার জন্য কমপ্লেক্সের কমান্ডার আর কিছু বাউন্ডারি হান্টারও রয়েছে যারা ইউনিটের জন্য কমপ্লেক্সের কাজ করে থাকে। ইউনিট হচ্ছে ভবিষ্যতের টাকা, আর যার কাছে 1 মিলিয়ন ইউনিট থাকবে সে কমপ্লেক্সের ভিতরে যেতে পারবে। এটি এমন এক সময় যেখানে মানবতা শেষ হয়ে গেছে, চারিদিকে পাপ দ্বারা ভরে গেছে আর সবাই ভগবানকেও ভুলে গেছে। এখানে খাওয়ার মতো খাবার নেই, পান করার মতো পানি নেই। তবে একটি বিষয় হলো প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে। এর মানে অ্যাডভান্স সব গ্যাজেট, উড়ন্ত সব গাড়ি, রোবট, অ্যাডভান্স ফাউন্ডেশন, আরো অনেক কিছু। এখানে আমরা একটি গাড়ির মধ্যে কিছু লোক দেখতে পাই যারা কাশীতে আসছিল। তাদের মধ্যে আমাদের একজন লোক ও একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় যে মেয়েটি ছেলেদের মতো করে পোশাক পরেছে, কারণ এখানে মেয়েদের সবচেয়ে করুণ পরিস্থিতি ছিল। তারা যখন কাশীতে পৌঁছায় তখন কিছু খারাপ বাউন্ডারি হান্টার যে সমস্ত মেয়েরা ফার্টাইল অর্থাৎ যারা বাচ্চা দিতে সক্ষম তাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, কারণ কমপ্লেক্সে এদেরকে বিক্রি করে ভালো পরিমাণ ইউনিট পাওয়া যায়। তখন আমরা দেখতে পাই যে ওই লোকটি এই বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়ে একটি জায়গায় চলে আসে যেখানে আগে থেকেই একদল রেবেল লুকিয়ে ছিল। রেবেল হচ্ছে ওই গোষ্ঠী যারা এখনো ঈশ্বরকে বিশ্বাস করে, আর তারা গোপনে সবাইকে সাহায্য করে। যেহেতু তারা ঈশ্বরকে বিশ্বাস করে তাই তারা সুপ্রিম ইয়াস্কিনের বিরোধিতা করে, কারণ সুপ্রিম ইয়াস্কিন নিজেকে ভগবান বলে দাবি করে। আমরা এখানে জানতে পারি এই লোকটি আসলে একজন রেবেল নেতা ছিল যে শাম্বালা থেকে এসেছে, আর তার নাম ভূমি। শাম্বালা হচ্ছে এমন একটি জায়গা যার ঠিকানা এখনো কমপ্লেক্সের কমান্ডাররা খুঁজে পায়নি। এখন ভূমি মারিয়াম নামের একজন মহিলা নেতার সাথে কথা বলে। এখানে ভূমি বলে যে ভবিষ্যৎবাণী অনুযায়ী গ্রহ নক্ষত্র থেকে বোঝা যাচ্ছে যে এখনই সময় এসে গেছে ওই মায়ের খোঁজ করা যার থেকে ভগবানের জন্ম হবে। তখন আমরা দিব্যা নামের একটি গর্ভবতী মেয়েকে দেখতে পাই যার চরিত্রে মুন্নাল ঠাকুর অভিনয় করছে। এখানে ভূমি অশ্বত্থামার মাথার সেই মণিটি বের করে। এখানে সবাই এটি বিশ্বাস করত যে আগামীতে যেই ভগবান আসবে তার কাছে এই মণিটি থাকলে এটি জ্বলে উঠবে, কিন্তু এখানে এইরকম কিছুই হয় না। এরপরেই এখানে আমাদের কিছু ইয়াস্কিনের কমান্ডারদের হামলা করতে দেখা যায়, যেখানে তারা ভূমি ও দিব্যাকে ধরে ফেলে। এখানে ভূমির কাছ থেকে এই মণিটি পড়ে যায় আর এই বাচ্চা মেয়েটি এই মণিটি তুলে নিয়ে পালিয়ে যায়।
এরপর ভূমি ও দিব্যাকে কমপ্লেক্সের কমান্ডার যার নাম হচ্ছে মানাস তার সামনে হাজির করা হয়, যেখানে সে মারিয়ামের সাথে কথা বলে যাকে সে আগে থেকেই চিনত। এখানে সে তাদের ছেড়ে দেওয়ার বদলে সাম্বালার অ্যাড্রেস চায়, কিন্তু সে অ্যাড্রেস না পেয়ে এই দুজনকেই হত্যা করে। এখানে কমান্ডার মানস বাকি রেবেলদের ধরার জন্য 5000 ইউনিটের ঘোষণা করে। তখন কিছু বাউন্ডারি হান্টার এই রেবেল ছেলেকে ফলো করে, আর ওই বাচ্চা মেয়েটি এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার পিছে একটি রোবট ফলো করতে থাকে। এখানে এই বাউন্ডারি হান্টার গুলো এই ছেলেকে ধরেই ফেলবে, কিন্তু সে সময় একটি রোবোটিক কার আসে যেখানে একটি মহিলা এআই রয়েছে যার নাম বুজ্জি। সে এই ছেলেকে ধরে ফেলে, কিন্তু তখন এই বাউন্ডারি হান্টার গুলো এই বুজ্জির উপর গুলি করলে আমরা তখন এই কার অর্থাৎ বুজ্জির বস, যেও একজন বাউন্ডারি হান্টার যার নাম হচ্ছে ভৈরব, আর তার চরিত্রেই প্রভাস অভিনয় করছে, এখানে তার এন্ট্রি হয়। এখানে ভৈরব অনেক ভালো বাউন্ডারি হান্টার ছিল, আর তার নাম ও তার ফাইটিং এর কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কারণ সে আজ পর্যন্ত একটি ফাইটও হারেনি। এখানে ভৈরবের স্বপ্ন সেও একদিন কমপ্লেক্সের ভিতর যাবে, তাই সে 1 মিলিয়ন ইউনিট কালেক্ট করছে, আর সে যেখানেই ইউনিট বেশি পায় সেখানে চলে যায়। ভৈরব এখানে এই বাউন্ডারি হান্টারদের সাথে সেই লেভেলের একটি ফাটাফাটি লড়াই করে। এখানে ভৈরব সবাইকে মেরে এই ছেলেটিকে ধরে ফেলে। এখানে আমরা জানতে পারি যে এই ছেলেটি ছোটবেলা থেকেই ভৈরবের নাম শুনেছে, আর সে ভৈরবের অনেক বড় একটি ফ্যান। এরপরে আমাদের অন্য একটি দৃশ্য দেখানো হয়, যেখানে খনন করার সময় একটি ধনুক খুঁজে পাওয়া যায়, যা মহাভারতের সময় অর্জুনের ধনুক ছিল। তারপর আমাদের কমপ্লেক্সের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক মেয়ে বন্দী অবস্থায় ছিল। এখানে সুপ্রিম ইয়াস্কিন প্রতিটি মেয়েকে সিডিং এর মাধ্যমে গর্ভধারণ করায়, আর যারা গর্ভধারণ করে অর্থাৎ পজিটিভ হয় তাদেরকে বিশেষ যত্ন নেওয়া হয়, আর এই কাজগুলো নেগেটিভ হওয়া মেয়েদেরকে দিয়ে করানো হয়। আর এই নেগেটিভ হওয়া মেয়েদের মাঝে আমরা দীপিকাকে দেখতে পাই, এইখানে যার নাম সুমতি। এখানে আমরা জানতে পারি যে এই গর্ভবতী মেয়েদেরকে দিয়ে সুপ্রিম ইয়াস্কিন একটি এক্সপেরিমেন্ট করছে যার নাম হচ্ছে প্রজেক্ট কে। তারা কমপ্লেক্সের বাইরে থেকে ফার্টাইল মেয়েদেরকে তুলে নিয়ে আসে এবং সিডিং এর মাধ্যমে গর্ভধারণ করায়, কারণ সে এমন একটি মেয়েকে চায় যে তার সিডকে 150 দিনের বেশি তার গর্ভে ধারণ করতে সক্ষম হবে। তখন সে এই গর্ভের শিশুর থেকে একটি সিরাম তৈরি করবে, যেই সিরামের মাধ্যমে সে নিজেকে আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু এখানে এমন কোনো মেয়েই নেই যে এই সিডকে 120 দিনের বেশি তার গর্ভে ধারণ করতে পারে। তারপরে আমাদের একটি 98 দিনের গর্ভবতী মেয়েকে দেখানো হয়, যাকে ল্যাবে নিয়ে এসে একটি ত্রিভুজ আকৃতির চেম্বারে শুয়ে দেওয়া হয়। এখানে সাকশন পাইপ দিয়ে তার গর্ভের শিশু থেকে সিরাম বের করার সময় সে সেখানেই মারা যায়, আর এরপর এই মেয়েটিকে বজ্র হিসাবে একটি জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হয়, এবং এ পর্যন্ত শত শত মেয়েরই এমন পরিস্থিতি হয়েছে। এখন এই সিরামটি নিয়ে আমরা দেখি যে কমান্ডার মানাস ও বিজ্ঞানী একজন পণ্ডিতের কাছে আসে যার নাম হচ্ছে বানি, আর সে এই কমপ্লেক্সের কাউন্সিলরও ছিল। সে তাদেরকে কালি অর্থাৎ ইয়াস্কিনের কাছে নিয়ে যায়। এখানে আমরা প্রথমবারের মতো ইয়াস্কিনকে দেখতে পাই, সে পানির উপর ভেসে আছে, আর তাকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য তার পিঠে অনেক তার ঢুকানো রয়েছে। সে এই সিরামটি নিলে সাথে সাথেই পানিতে পড়ে যায়। একটু পরে সে পানি থেকে উঠে এদের কাছে এসে বলে অনেকদিন পর কেউ তাকে হত্যা করার চেষ্টা করেছে। আসলে এই সব কিছু করেছেন এই বিজ্ঞানী, কারণ তিনিও বুঝতে পেরেছিলেন যে এই ইয়াস্কিন যা করছে তা আসলে ঠিক নয়। এখানে ইয়াস্কিন বলে এটি আসলে একটি নতুন আগামীকালের সূচনা, আর সে এই বিজ্ঞানীকেও মেরে ফেলে। অপরদিকে আমরা জানতে পারি যে সুমতি প্রেগনেন্ট, আর সে 150 দিনেরও বেশি এই সিডকে তার গর্ভে ধারণ করেছে। এরপর আমাদের ভৈরব ও ওই ছেলেটিকে দেখানো হয়, যেখানে ভৈরব এই ছেলেটিকে তার ছোটবেলার কাহিনী শোনায়, যে শিশু অবস্থায় থেকেই সে একজন ক্যাপ্টেনের কাছে লালন পালন হয়, আর তার কাছ থেকেই ফাইটিং শিখে। এখানে ক্যাপ্টেন অনেক ঋণগ্রস্ত হয়ে ভৈরবকেই বিক্রি করে দিতে চায়, কিন্তু ভৈরব উল্টে ক্যাপ্টেনকেই বিক্রি করে দেয়। বর্তমানে ভৈরব অনেক ঋণগ্রস্ত, আর সে তার ভাড়াও দিতে পারে না। আর এখানে ভৈরবকে একটি মেয়ে খুবই পছন্দ করে যার নাম রক্সি। এখানে রক্সি কমপ্লেক্সের ভিতর কাজ করার জন্য একটি অ্যাপার্টমেন্ট পায়, আর সে ভৈরবের রিকোয়েস্টে তাকে 1 ঘন্টার জন্য কমপ্লেক্সের ভিতরে কাজ করার একটি পাস করে দেয়। কিন্তু সেখানে তারা কাজ না করে কমপ্লেক্সের ভিতর ঘুরতে গেলে আমরা দেখতে পাই যে কিভাবে সেখানে কৃত্রিম পৃথিবী তৈরি করা হয়েছে। সেখানে সমুদ্র, বন, বাগান সবই আছে। এখানে তারা ঘোড়ায় ওঠে ঘোরাঘুরি করতে থাকে, আর প্রথমবারের
মতো ফলের বাগান দেখে, যেখানে ভৈরবকে দেখতে পায় যে সে কমলা খেতেও জানতো না। তারা এখানে সমুদ্রের পাড়ে আসে আর এখান থেকে পোশাক চুরি করে একটি পার্টিতেও যায়, কিন্তু এখানে ভৈরবকে গার্ডেরা ধরে ফেলে ও কমপ্লেক্স থেকে বের করে দেয়। এখন আমরা সেই বাচ্চা মেয়েকে দেখতে পাই যাকে রোবট তাড়া করছিল। সে রোবট থেকে পালাতে গিয়ে মাটির নিচে থাকা একটি পুরনো শিব মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। সেখানে আমরা অশ্বত্থামাকে দেখতে পাই, তার শরীর পুরো পচে গলে গেছে। এখানে সে এই রোবটকে ধ্বংস করে এই মেয়েটিকে বাঁচায়। এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম রায়া। আর অশ্বত্থামা পৃথিবীতে এত কিছু হওয়ার পরেও এতদিন ধরে সে এই মন্দিরের মধ্যেই রয়েছে আর সঠিক সময়ের অপেক্ষা করছে। অপরদিকে আমরা দেখতে পাই যে কমান্ডার মানাস জানতে পেরে গেছে যে সুমতি প্রেগনেন্ট আর সে এই সিটকে 150 দিনেরও বেশি তার গর্ভে ধারণ করেছে। তাই সে সিরাম তৈরি করার জন্য সুমতিকে এই একই ত্রিভুজাকৃতির চেম্বারে নিয়ে আসে, যেখানে মেশিনটি চালু করার পর মাত্র একটি ড্রপ সিরাম বের করার পরে মেশিনটি নষ্ট হয়ে যায় আর পুরো কমপ্লেক্সের লাইট চলে যায়। অন্যদিকে অর্জুনের সেই ধনুকটি হঠাৎ করে সক্রিয় হয়ে যায়। যখন কাউন্সিলর বানি এই ধনুকটি ধরতে যায় তখন সে একটি শক্তিশালী ঝটকা খেয়ে প্রায় 10 হাত দূরে গিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই যে লিলি নামের একটি মেয়ে সুমতিকে বাঁচিয়েছে। সে আসলে একজন রেবেল ছিল যে 2 বছর ধরে এখানকার সমস্ত ইনফরমেশন কালেক্ট করছে। সে সুমতিকে এখান থেকে পালাতে সাহায্য করে। এদিকে সুমতি একটা সুড়ঙ্গ দিয়ে কমপ্লেক্সের বাইরে যেতে গেলে হঠাৎ করেই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে সুড়ঙ্গের মধ্যে আগুন জ্বলে ওঠে। কিন্তু সুমতি এই আগুনের মধ্যে দিয়ে যেতে শুরু করে, যা দেখে দুজন গা তাকে ধরতে গেলে তারা আগুনে পুড়ে যায়। আমরা দেখতে পাই যে এখানে সুমতির পোশাক পরে যাচ্ছিল কিন্তু তার কিছুই হচ্ছিল না। আর এই দৃশ্যটি সুড়ঙ্গের বাইরে থাকা কিছু রেবেল দেখতে পায় যারা লিলির কথায় এখানে এসেছিল। অন্যদিকে অশ্বত্থামা এই রায়ের কাছে তার মাথার মণিটি দেখতে পায়, যেটি হঠাৎ করে জ্বলে ওঠে। এখন এই মণিটি পুনরায় তার মাথায় বসানোর পর হঠাৎ করে অশ্বত্থামার শরীরে সমস্ত ক্ষত নিজে থেকেই সেরে যায় আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তার মানে আমাদের এটির ইঙ্গিত করা হয় যে ভগবানের জন্মানোর সময় চলে এসেছে আর সুমতি সেই মা যার থেকে ভগবানের জন্ম হবে। আমরা এখানে আরো দেখতে পাই যে ভৈরব ও বাকিদের সাথেও ভিন্ন কিছু ঘটে। এখানে তারা ভগবান শ্রীকৃষ্ণের একটি ভারী মূর্তি দেখে, তবে যদিও এ সময় কেউ ভগবানে বিশ্বাস করত না, তাও তারা বুঝতে পারে যে পাপের অবসান ঘটাতে ভগবান আসছে। এখানে এই রেবেলগুলো সুমতিকে নিয়ে শাম্বালার দিকে যেতে থাকে। কমান্ডার মানাস সুমতিকে ধরে আনার জন্য 1 মিলিয়ন ইউনিটের বান্ট্রি দেয়। তাই সুমতিকে ধরার জন্য রাস্তায় তাদের উপর বেশ কিছু বাউন্ডারি হান্টার সহ কমান্ডারের সৈন্যরা হামলা করে। এখানে তাদের মধ্যে ছোট একটা কার চেজিং হয়, যা আমাকে ম্যাড ম্যাক্সের কথা মনে করিয়ে দেয়। এখানেও সেম কনসেপ্ট, অর্থাৎ মরুভূমির মধ্যে প্রেগনেন্ট মহিলা নিয়ে গুন্ডাদের সাথে ফাইট করার সিন দেখানো হয়। এখানে একজন রেবেল এদের সাথে ফাইট করে তার জীবন দিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে এখানে অশ্বত্থামা ও রায়া চলে এসেছে। এখানে অশ্বত্থামা অনেক শক্তিশালী ছিল আর সে তার কাছে থাকা একটি লাঠির সাহায্যে সবাইকে মারতে থাকে। 6000 বছর আগে মানুষটা একটু লম্বা ছিল, তাই এখানেও আমরা অশ্বত্থামাকে 8 ফুটের বেশি লম্বা দেখতে পাই। এখানে এতগুলো সৈন্য মিলেও অশ্বত্থামার কিছুই করতে পারে না, সে সবাইকেই মেরে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে এই বানটির খবর ভৈরবও পেয়ে গিয়েছে, তাই সেও এখানে চলে আসে। আর এখানে আমরা ভৈরব ও অশ্বত্থামার মধ্যে সেই লেভেলের একটা ফাইট দেখতে পাই। এখানে ভৈরবও কম শক্তিশালী ছিল না, তাই সে অশ্বত্থামাকে সেরকম একটি টক্কর দেয়। এখানে তাদের মাঝে সেই লেভেলের একটি দুর্দান্ত অ্যাকশন হয়, যা অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত অশ্বত্থামা ভৈরবকে একটি বড় মূর্তির নিচে চাপা দেয় আর সুমতিকে নিয়ে বাকি রেবেলদের সাথে চলে যায়। এদিকে কাউন্সিলর বানি কমান্ডার মানুষকে ডেকে এই ধনুকের কথা বলে যে গতকাল রাত থেকেই কোনো মানুষ বা মেশিন এই ধনুককে ধরতে পারছে না। আর এটি 6000 বছর আগে মহাভারতের সময় অর্জুনের একটি অত্যন্ত বিপজ্জনক অস্ত্র ছিল, যেটি তার মৃত্যুর সাথে সাথে শক্তিহীন হয়ে পড়েছে। আর এটি পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যার মানে কিছু একটা ঘটতে চলেছে। তাই সে সুমতিকে খুঁজে আনতে বলে। এখানে রেবেলরা সুমতি ও অশ্বত্থামাকে নিয়ে শাম্বালায় পৌঁছালে এখানকার লোকজন একটু ভয় পায়,
এখানে আমরা মারিয়ামকে দেখতে পাই যে একটি বড় মৃত বৃক্ষতে দুটি পাতা দেখতে পায়। সে এখানে সুমতির কাছে চলে আসে আর হঠাৎ করেই সেখানে বৃষ্টি হতে শুরু করে, যার কারণে মারিয়াম সহ অন্যরা নিশ্চিত হয় যে সুমতি আসলে সেই মা যার থেকে ভগবানের জন্ম হবে, যার কারণে তারা সবাই অনেক খুশি হয়। অপরদিকে আমরা ভৈরবকে দেখি যে সে কমান্ডার মানুষের সাথে একটি ডিল করে। সে কমান্ডারকে বলে যে শুধুমাত্র সেই অশ্বত্থামাকে পরাজিত করে সুমতিকে ফিরিয়ে আনতে পারবে, আর তাতে কমান্ডার মানুষ রাজি হয়ে যায়। এখানে ভৈরব তার কাছে যেই রেভেল ছেলেটি বন্দী ছিল তার সাথে সল করে সাম্বালায় যাওয়ার পরিকল্পনা করে। তাই সে অশ্বত্থামার সাথে ফাইটের জন্য প্রস্তুত হতে শুরু করে আর তার সমস্ত ওয়েপেন ও বুদ্ধিকে আপডেট করে। এরপর আমাদের সাম্বালার দৃশ্য দেখানো হয় যেখানে এখনো ভগবানের পূজা করা হচ্ছিল। এখানে অশ্বত্থামা সুমতিকে জানায় যে গ্রহ নক্ষত্র থেকে বোঝা যাচ্ছে যে ভগবান জন্ম নেওয়ার সময় খুব নিকটে, তাই সে সব সময় তাকে রক্ষা করবে। এখানে সুমতিও জানতে পেরেছে যে তার থেকেই ভগবানের জন্ম হবে। এরপর আমরা অশ্বত্থামা ও রায়াকে দেখতে পাই যেখানে রায় বলে তার এই লাঠিটি ফেলে অ্যাডভান্স কোনো অস্ত্র নিয়ে নিতে। তখন অশ্বত্থামা তার এই লাঠির গোপন কথা বলে যে এটি কোনো সাধারণ লাঠি নয়, এটি তার প্রিয় বন্ধু কর্ণের বিজয় ধনুক ছিল যে অর্জুনের চেয়েও বেশি শক্তিশালী ছিল। কিন্তু অশ্বত্থামা বলে যে এই ধনুকটি এখন আর ব্যবহার করা যাবে না, কারণ এই ধনুকটি তার সাথে যুক্ত ছিল যা তার মৃত্যুর সাথে সাথে শক্তিহীন হয়ে গেছে, তাই এটি শুধু এখন একটি বৃদ্ধের লাঠি হিসাবে রয়ে গেছে। অন্যদিকে ভৈরব ওই ছেলেটির সাথে সাম্বালায় চলে আসে। এখানে সে এই ছেলেকে ধোকা দিয়ে অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে নিতে গেলে সত্যিকারের অশ্বত্থামা এসে তার সাথে ফাইট করে। এখানে ভৈরব অশ্বত্থামার সাথে না পেরে সে একটি বড় রোবট নিয়ে আসে, আর তখনই আমরা দেখতে পাই কমান্ডার মানুষ তার পুরো দল নিয়ে এই সাম্বালায় চলে এসেছে। এখানে কমান্ডার মানুষের কাছে সুপ্রিম ইয়াস্কিনের নিজের হাতের তৈরি একটি বিশেষ অস্ত্র ছিল যার সাহায্যে সে সাম্বালার ডিফেন্ডার সিস্টেম ধ্বংস করে আর সাম্বালার উপর ধ্বংসযজ্ঞ চালায়। এদিকে অশ্বত্থামা ও ভৈরবের মাঝেও তুমুল ফাইট হতে থাকে, যার এক পর্যায়ে অশ্বত্থামা ভৈরবের এই রোবটকে ধ্বংস করে ফেলে। এখানে ইয়াস্কিনের সেনার সাথে রেভেলদেরও ফাইট শুরু হয়। এখানে কমান্ডার মানাস সুমতিকে ধরে তার স্পেস ক্রাফটে নিয়ে আসে। তখন মারিয়াম সুমতিকে বাঁচাতে গেলে কমান্ডার মানাস মারিয়ামকে হত্যা করে, আর সুমতি ধাক্কা খেয়ে এখান থেকে নিচে পড়ে যেতে গেলে তখন অশ্বত্থামা এবং ভৈরব একসাথে তাকে বাঁচায়। এখানে সুমতিকে বাঁচানোর পিছনে তাদের দুজনেরই আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, আর তাই অশ্বত্থামা ভৈরবকে একটি ঘুষি মারে যা খেয়ে সে উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে জ্ঞান হারায়। এখানে কমান্ডার মানাস এসে অশ্বত্থামাকে তার গ্যাজেট দিয়ে বন্দি করে ফেলে। সে সুমতিকে নিয়ে এখান থেকে চলেই যেতে যাচ্ছিল। তখন আমরা ভৈরবকে দেখতে পাই যে সে যেখানে পড়েছিল সেখানে ওই লাঠিটিও পড়েছিল। তখন ওই বড় গাছ থেকে একটি পাতা এসে লাঠির উপর পড়ে, যার ফলে লাঠিটি ভৈরবের হাতে এসে লাগে আর সাথে সাথে লাঠিটি সক্রিয় হয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি যে বাস্তবে ভৈরব আর কেউ নয়, সে কর্ণেরই পুনর্জন্ম, কারণ তার স্পর্শেই এই লাঠিটি আবারও সক্রিয় হয়েছে। আর এখানে এই সিনটি একদম গুজবম ধরিয়ে দেওয়ার মতো, যা দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। এখানে ভৈরব একাই ইয়াস্কিনের সেনাদের সমস্ত এয়ারক্রাফট গুলো ধ্বংস করে ফেলে। এখানে কমান্ডার মানাস ভৈরবের শক্তি দেখে সে অনেক অবাক হয়ে যায়। মহাভারতের সময় কান যেভাবে অর্জুনের তীর থেকে অশ্বত্থামাকে রক্ষা করেছিল, একইভাবে কমান্ডার মানুষের ছোড়া ইয়াস্কিনের তৈরি শক্তিশালী অস্ত্রের লেজার থেকে তার বিজয় ধনুষ দিয়ে অশ্বত্থামাকে বাঁচায়, আর কমান্ডার মানুষের বুকে তার এই ধনুকটি ঢুকিয়ে হত্যা করে, যার প্রভাব এতটাই ছিল যে কমান্ডার মানুষ তার স্পেস ক্রাফটটি ভেঙে নিচে পড়ে যায়। এখানে ভৈরব সুমতিকে নিয়ে নিচে আসলে বুজ্জিও এখানে এসে তাকে ডাকতে শুরু করে। যেহেতু তার হাতে বিজয় ধনুষ ছিল না, তাই সে পুনরায় তার চেতনা ফিরে পায়। আমরা বুঝতে পারি যে বিজয় ধনুষ তার হাতে আসাতেই সে কিছু সময়ের জন্য পুনরায় কর্ণের শক্তি পেয়েছিল। এখানে আমার মনে হয় যে ভৈরবের রূপেই হয়তো কানের পুনর্জন্ম হয়েছে, বা ভৈরব তারই কোনো অংশ। এই কারণেই ভৈরব অনেক বেশি শক্তিশালী, কারণ যেখানে অন্যরা একসাথে মিলেও অশ্বত্থামার সাথে লড়াই করে পারে না, সেখানে ভৈরব একাই অশ্বত্থামাকে সেরকম টক্কর দিয়েছে। এখানে ভৈরব সুমতিকে নিয়ে বুজ্জির সাথে অশ্বত্থামার কাছ থেকে পালিয়ে যায়। আর এখানে রায় আসে যে অশ্বত্থামাকে জিজ্ঞেস করে এ কে।
তখন আমাদের মহাভারতের সময় দেখানো হয় যেখানে অশ্বত্থামার উপর অর্জুন একটি তীর ছোড়ে, যেই তীরকে পরাস্ত করা অসম্ভব, কিন্তু ঠিক তখনই কার্ণের তীর এসে অর্জুনের তীরকে ধ্বংস করে দেয়। আর এখানে আমরা প্রভাসকে কার্ণের রূপের একটি ঝলক দেখতে পাই, যা সত্যি অসাধারণ ছিল। এখানে অর্জুন আর কার্ণের মধ্যে তীরের যুদ্ধ হয়, যেখানে অর্জুন ভগবান কৃষ্ণকে বলে যে দেখেছো, ওর তীরে আমাদের রথ কেবল 2 কদম পিছিয়েছে, কিন্তু আমার তীরে ওর রথ 10 কদম পিছিয়ে গেছে। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে যে তোমার রথে অগ্নিদেব, হনুমান ও স্বয়ং আমি রয়েছি, তারপরেও এই রথ 2 কদম পিছিয়ে গেছে। তাহলে ভাবো তোমার সাথে যার লড়াই হচ্ছে সে কত বড় যোদ্ধা, ইতিহাসে তার নাম সব সময়ের জন্য অমর হয়ে থাকবে। এখানে এটি দ্বারা আমাদের কর্ণের বীরত্বের কথা বোঝানো হয়েছে, যে সে অর্জুনের থেকেও ভালো যোদ্ধা ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুমিত্রির থেকে যে 1 ফোঁটা সিরাম বের করা হয়েছে তার সাহায্যে সুপ্রিম ইয়াস্কিন পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। এখানে তাকে অর্জুনের সেই তীরটিকেও উঁচু করতে দেখা যায়, আর তার পিছনে আমরা 6টি হাত দেখতে পাই, অর্থাৎ এখানে তিনি নিজেকে মিথ্যা দেবতার মতো দেখাচ্ছিলেন। কিন্তু আমরা দেখেছি যে এই তীরটাকে কোনো মেশিন বা মানুষই স্পর্শ করতে পারছিল না। আমার মনে হয় যেহেতু সে কালকির সিরামের সাহায্যে পুনরায় শক্তিশালী হয়েছে, তাই কালকির একটি অংশ তার মধ্যেও রয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আমার মতে মুভিটি অনেক ভালো, আর আমার মনে হয় এই মুভিটি এই বছরের অন্যতম হিট মুভি হতে চলেছে। এই মুভির পরবর্তী পার্টে আমরা 7 জন চিরঞ্জীবীকে দেখতে পাবো। এখন যদি আপনি বাকিদের নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমাদের চ্যানেলে আপনারা সবসময় এরকমই ভিডিও পেতে থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।